আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য তুলে ধরব যা শোনার পর হয়তো অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে, বিশেষ করে সেই সব মানুষের যারা আজও মনে করেন যে পশ্চিমের দেশগুলো আমাদের পরম মিত্র। আপনারা কি জানেন, যখন ভারতের সীমানায় শত্রুর ড্রোন ওড়ে বা আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা যায়, তখন সেই বিমানের ভেতরের স্নায়ুকেন্দ্রটি বা তার ইলেকট্রনিক সিস্টেমটি নিয়ন্ত্রণ করার চাবিকাঠি কার হাতে থাকে? আজ আমি আপনাদের এমন এক মুখোশ খুলে দেওয়ার গল্প শোনাবো যেটা পশ্চিমা বিশ্ব সুকৌশলে দশকের পর দশক ধরে পড়ে আছে। তারা দিনের পর দিন ভারতকে মিষ্টি গালভরা বুলি দিয়ে বলে এসেছে, ইন্ডিয়া ইজ আওয়ার মেজর ডিফেন্স পার্টনার। কিন্তু যখনই কঠিন সময় এসেছে, যখনই ভারতের নিজের পায়ে দাঁড়ানোর প্রশ্ন এসেছে, তখনই তারা পর্দার আড়াল থেকে বলে দিয়েছে, অ্যাডভান্স টেকনোলজি তোমাদের জন্য নয়, তোমরা শুধু আমাদের তৈরি খেলনা নিয়ে খেলো। আজ কথা হবে কোনো সাধারণ সিলিকন চিপ নিয়ে নয়, আজ কথা হবে ভারতের স্ট্র্যাটেজিক সভারেন্টি বা কৌশলগত সার্বভৌমত্ব নিয়ে। এটি একটি লড়াই, পরাধীনতার শিকল ভেঙে আত্মনির্ভরতার শিখরে পৌঁছানোর লড়াই। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এখানে আমরা কোনো সাজানো নাটক করি না, এখানে আমরা সেই রিয়েলিটি বা রূঢ় বাস্তবকে আপনাদের সামনে নিয়ে আসি যা মূলধারার সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যায়। বন্ধুরা, আজকের এই এপিসোডটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়, এটি ভারতের সেই নীরব বিপ্লবের আখ্যান যা আগামী 100 বছরের ভারতের ভাগ্য নির্ধারণ করবে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে রাফাল ডিলের মতো একটা মেগা চুক্তির সময় ফ্রান্স আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ GAN টেকনোলজি বা গ্যালিয়াম নাইট্রেট প্রযুক্তি দিতে অস্বীকার করেছিল। আমরা বুঝব কিভাবে DRDO বা ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এক অন্ধকার গলি থেকে ভারতকে আলোর দিকে নিয়ে এসেছে। আমরা এটাও বিশ্লেষণ করব কেন পশ্চিমের দেশগুলো ভারতকে একটি শক্তিশালী বাজার হিসেবে দেখতে চাইলেও একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে ভয় পায়। আজ থেকে কয়েক বছর আগে ভারতের আকাশসীমা সুরক্ষিত করার জন্য যখন ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের সঙ্গে 36টি রাফাল ফাইটার জেট কেনার চুক্তি হয়েছিল, তখন পুরো দেশে উৎসবের আমেজ ছিল। কিন্তু সেই চুক্তির গভীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম ছিল, যাকে আমরা বলি অফসেট ক্লজ। সহজ ভাষায় বলতে গেলে, ভারত যখন কয়েক হাজার কোটি টাকা কোনো বিদেশি কোম্পানিকে দেয়, তখন শর্ত থাকে যে এই টাকার একটা অংশ তাদের ভারতের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে হবে। ভারত সরকার খুব স্পষ্টভাবে দাবি করেছিল যে আমাদের GAN অর্থাৎ গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির ট্রান্সফার চাই। কেন আমরা এই প্রযুক্তি চেয়েছিলাম? কারণ আমাদের আধুনিক রেডার বা মিসাইল সিস্টেমের জন্য এটি ছিল অক্সিজেনের মতো অপরিহার্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্রান্স তার আসল রূপ প্রকট করে তুলল। তারা জানালো তারা আমাদের আস্ত বিমান দেবে, আধুনিক মিসাইল দেবে, কিন্তু সেই বিমানের ভেতরে থাকা সেই বিশেষ কোর টেকনোলজি তারা আমাদের সাথে ভাগ করবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন? ফ্রান্স কি আমাদের বন্ধু নয়? অবশ্যই তারা বন্ধু হিসেবে জাহির করে, কিন্তু তারা জানে যে প্রযুক্তি মানেই হচ্ছে ক্ষমতা, আর এই ক্ষমতার ভাগিদার কেউ কাউকে সহজে বানায় না। যদি ভারত একবার এই প্রযুক্তির মাস্টার হয়ে যায়, তবে ভবিষ্যতে ফ্রান্সের থেকে আমাদের আর কোনো সাহায্য বা স্পেয়ার পার্টস কিনতে হবে না। অর্থাৎ তাদের কোটি কোটি ডলারের ডিফেন্স মার্কেট বন্ধ হয়ে যাবে। তারা চেয়েছিল ভারত সবসময় তাদের সাবস্ক্রাইবার হয়ে থাকুক, ওনার যেন না হতে পারে। এই ঘটনাটি ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের জন্য এক বিশাল চপেটাঘাত ছিল। তারা বুঝতে পেরেছিল যে পশ্চিমের দেশগুলো ভারতকে কখনোই তাদের সমকক্ষ ভাববে না, যতক্ষণ না আমরা আমাদের নিজেদের সামর্থ্যে কিছু তৈরি করছি। ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন সেদিন এক বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। এখানেই শুরু হয় ইতিহাসের এক গভীর বিশ্লেষণ। আপনারা যদি পশ্চিমা দেশগুলোর দিকে তাকান, আমেরিকা হোক বা ইউরোপের দেশগুলো, তাদের একটি পুরনো এবং নোংরা অভ্যাস আছে। তারা উন্নয়নশীল দেশগুলোকে বা গ্লোবাল সাউথের দেশগুলোকে সবসময় একটা এন্ডলেস কনজিউমার বেস বা বিশাল বাজার হিসেবে দেখে এসেছে। তারা চায় আমরা তাদের স্টারবাকস থেকে কফি খাই, তাদের আইফোন ব্যবহার করি এবং তাদের তৈরি F-16 বা রাফেল চালাই। কিন্তু তারা কখনোই চাইবে না যে ভারত বা ব্রাজিলের মতো দেশগুলো নিজস্ব হাই এন্ড টেকনোলজি তৈরি করুক। কেন? কারণ এটা হলো এক ধরনের নিউ এজ কলোনিয়ালিজম বা নব্য ঔপনিবেশিকতা। আগে তারা সশরীরে শাসন করত, আর এখন তারা প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আপনারা কি জানেন, রেডার, মিসাইল সিকার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই সব কিছুর হার্ট বা হৃৎপিণ্ড হলো সেমিকন্ডাক্টর। আর সেই হৃৎপিণ্ড যদি আপনার নিজের ল্যাবে তৈরি না হয়,
তবে আপনার দেশ স্বাধীন হয়েও আপনার প্রতিরক্ষা ব্যবস্থা পরাধীন। যুদ্ধের সময় যদি সেই বিদেশি কোম্পানি তাদের সাপ্লাই বন্ধ করে দেয় বা সিস্টেমে কোনো কিল সুইচ রেখে দেয়, তবে আপনার কোটি কোটি টাকার ফাইটার জেট আকাশে থাকা অবস্থায় একটি অকেজো লোহার টুকরোতে পরিণত হবে। এটাই হলো সেই বাস্তব যা ডিআরডিওর বিজ্ঞানীরা সেদিন অনুধাবন করেছিলেন। কার্গিল যুদ্ধের সময় যখন আমেরিকা আমাদের জিপিএস ডেটা দিতে অস্বীকার করেছিল, ভারত সেই শিক্ষা ভুলতে পারে না। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো হলেও প্রযুক্তির ক্ষেত্রে আমরা সবসময় একপাক্ষিক নির্ভরশীলতায় ভুগেছি। কিন্তু ভারত এখন বদলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জওয়ান সবাই বুঝে গেছে যে আত্মনির্ভর ভারত নিছকই একটি স্লোগান নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। যখন ফ্রান্স আমাদের জিএএন প্রযুক্তি দিতে অস্বীকার করলো, তখন ভারতের বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসে থাকেননি। দিল্লির সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি এবং হায়দ্রাবাদের গ্যালিয়াম আর্সেনাইড এনেবলিং টেকনোলজি সেন্টার, এই দুটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এক গোপন মিশনে নামলেন। মিশনটি ছিল অত্যন্ত কঠিন। জিএএন চিপ আমরা নিজেরাই বানাবো। বন্ধুরা, এটা বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জিএএন বা গ্যালিয়াম নাইট্রেট তৈরি করার জন্য যে বিশেষ ধরনের উচ্চ তাপমাত্রা এবং চাপের প্রয়োজন হয়, তা তৈরি করার মতো পরিকাঠামো আমাদের কাছে শুরুতে ছিল না। তদুপরি পশ্চিমা বিশ্ব টেকনোলজি ডিনায়াল রেজিম বা প্রযুক্তির নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের ওপর নজর রাখছিল, যাতে আমরা কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাইরে থেকে না আনতে পারি। কিন্তু ভারতীয় মেধা যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা অলৌকিক কিছু করে দেখায়। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম, বিনিদ্র রজনী এবং হাজার হাজার ব্যর্থ পরীক্ষার পর 2023 সালের মার্চ মাসে ভারত প্রথমবার সফলভাবে জিএএন টেকনোলজি এস্টাবলিশ করতে সক্ষম হয়। এই সাফল্য কোনো সাধারণ গবেষণাগারের সাফল্য ছিল না, এটা ছিল পশ্চিমের ইন্টেলেকচুয়াল হেজিমনি বা মেধাভিত্তিক আধিপত্যের গালে এক সজোরে থাপ্পড়। তবে ল্যাবে সফল হওয়া এক জিনিস, আর সেই চিপকে যুদ্ধের ময়দানে ডিপ্লয়মেন্টের যোগ্য করে তোলা অন্য জিনিস। আজ 2026 সালে দাঁড়িয়ে আমি যখন এই কথাগুলো বলছি, তখন ভারত সেই স্তরে পৌঁছে গেছে যেখানে আমাদের নিজস্ব এমএমআইসি ডিজাইন এবং ফেব্রিকেশন সম্পূর্ণ হয়েছে। এটি সেই মুহূর্ত যেখানে ভারত বিশ্বকে জানিয়ে দিয়েছে, আমরা আর ভিক্ষা চাই না, আমরা আমাদের সামর্থ্য দিয়ে ক্ষমতা অর্জন করব। এখন অনেকেই আমাদের প্রশ্ন করতে পারেন, সুশোভন, তুমি এই জিএএন করছো কেন? সিলিকন চিপে কি কাজ চলছিল না? চলুন আপনাদের একটা অত্যন্ত সহজ উদাহরণ দিই, বিষয়টা বুঝিয়ে বলি। ধরুন আপনি আপনার পুরনো দিনের মোটর বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় উঠছেন। বাইকটি কিছুক্ষণ চলার পর গরম হয়ে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে এবং চড়াই উঠতে গিয়ে ইঞ্জিনে টান পড়ছে। এবার কল্পনা করুন আপনার কাছে একটি নেক্সট জেনারেশন সুপার বাইক আছে, যেটির ইঞ্জিন একদম গরম হয় না, বিদ্যুৎ গতিতে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং যার কন্ট্রোল অনেক বেশি নিখুঁত। সিলিকন হলো সেই পুরনো বাইক, আর জিএএন বা গ্যালিয়াম নাইট্রেট হলো সেই সুপার বাইক। সাধারণ সিলিকন চিপ যেখানে দ্রুত গরম হয়ে কাজ করা বন্ধ করে দেয়, জিএএন সেখানে প্রায় 300 গুণ বেশি শক্তিশালী এবং কার্যকর। এর ইলেকট্রন সুইচিং গতি এতটাই বেশি যে রেডারের ভাষায় এর মানে হলো আপনি শত্রুর বিমানকে তাদের রেডারে ধরা পড়ার অনেক আগেই দেখতে পাবেন। শত্রুর মিসাইল আপনার দিকে ধেয়ে আসার আগেই আপনার সিস্টেম তাকে লক করে নেবে এবং তাকে ধ্বংস করবে। দ্বিতীয়ত, তাপমাত্রা। আধুনিক যুদ্ধক্ষেত্রে ফাইটার জেটের ভেতরে বা মিসাইলের ডগায় যে প্রচণ্ড উত্তাপ তৈরি হয়, সাধারণ সিলিকন চিপ সেখানে 100-150 ডিগ্রিতেই গলে যায়। জিএএন চিপ সেখানে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এর মানে হলো মহাকাশে বা মরুভূমির প্রচণ্ড গভীরে ভারতীয় ড্রোন ও মিসাইল কখনো পথ হারাবে না। এটি কেবল একটি চিপ নয়, এটি ভারতের সার্বভৌমত্বের এক ডিজিটাল সুরক্ষা কবচ। এই প্রযুক্তির অভাবনীয় প্রভাব ভারতের সামরিক শক্তিতে কতটা পড়বে তা কি আপনারা আন্দাজ করতে পারছেন? আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস MK2, যা আগামী দিনে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হতে যাচ্ছে, তার AES রেডারে এই জিএএন চিপ ব্যবহার করা হবে। আমাদের আকাশ সীমার পাহারাদার সুখোই 30 MKI যখন আপগ্রেড হবে, তখন তার ভেতরে বসানো হবে এই শক্তিশালী ইন্ডিজিনাস চিপ। এছাড়াও আমাদের মিসাইল সিস্টেম যেমন অস্ত্র বা আকাশ, যাদের কাজ হলো মাঝ আকাশে শত্রুকে নিখুঁতভাবে খুঁজে বের করা, তাদের সিকার হেডগুলোতে এখন থেকে এই ভারতীয় চিপ জ্বলজ্বল করবে। বন্ধুরা, এর আর একটা বড় দিক আছে। আপনি যখন বাইরে থেকে কোনো চিপ কেনেন, আপনি জানেন না তার ভেতরে কোনো স্পাইওয়্যার বা ম্যালওয়্যার লুকানো আছে কিনা।
কিন্তু যখন আপনি নিজে সেই চিপের ডিজাইন করছেন এবং নিজের কারখানায় তা তৈরি করছেন, তখন আপনি 100% নিশ্চিত যে আপনার গোপনীয়তা এবং সুরক্ষা আপনার নিজের হাতে। এটা শুধু টাকা বাঁচানোর গল্প নয়, এটা হলো ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষার এক বড় পদক্ষেপ। আর এই মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি যখন পূর্ণ মাত্রায় শুরু হবে, তখন ভারতের ছোট বড় কয়েক হাজার প্রাইভেট কোম্পানি এই প্রযুক্তির অংশীদার হবে। বিশ্ববাজারে জিএএন-এর মার্কেট এখন বিলিয়ন বিলিয়ন ডলারের। ভারত আগামী দিনে এই প্রযুক্তির শুধু গ্রাহক নয়, বরং একজন বড় এক্সপোর্টার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি সত্যিই মনে করি যে আমেরিকা বা ফ্রান্স আমাদের সমান মর্যাদা দেয়, নাকি তারা ভারতকে ব্যবহার করছে চীনের বিরুদ্ধে একটি শিল্ড বা ঢাল হিসেবে? আজ যখন ভারতের স্বার্থে আমাদের প্রযুক্তির প্রয়োজন ছিল, তখন তারা পিছু হটে গিয়েছিল। আজ আমরা নিজেদের ক্ষমতায় এগিয়েছি বলেই তারা আবার আমাদের সাথে কোলাবোরেশনের কথা বলছে। তাহলে প্রশ্ন জাগে, বন্ধুত্ব কি সামর্থ্যের উপর নির্ভর করে? যদি আমরা শক্তিশালী না হতাম, তবে কি পশ্চিমের দেশগুলো আমাদের এভাবে গুরুত্ব দিত? আমার মনে হয় ভারত এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে আমাদের কোনো ব্লকের বা কোনো মহাকাব্যের অংশ হওয়ার প্রয়োজন নেই। আমাদের নিজস্ব ওয়ে অফ লাইফ এবং নিজস্ব স্ট্র্যাটেজিক পাওয়ার গড়ে তুলতে হবে। পশ্চিম কি সত্যিই একটি শক্তিশালী ভারতকে চায়, নাকি তারা একটি কমপ্লায়েন্ট ইন্ডিয়া চায়, যে ভারত তাদের কথা শুনবে, তাদের অস্ত্র কিনবে এবং কখনোই তাদের চ্যালেঞ্জ করবে না? আমি চাই আপনারা এই বিষয়ে গর্জে উঠুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আপনারা কি মনে করেন যে ভারত কোনোদিন অবশ্যই পশ্চিমের সমকক্ষ হতে পারবে, নাকি আমাদের ওপর এই টেকনোলজি ডিনায়েলের রাজনীতি চলতেই থাকবে? আপনাদের মন্তব্যগুলোই আমাদের এই আন্দোলনের শক্তি। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতীয় জানতে পারে যে ঘরের ভেতরে বসে থাকা আমাদের বিজ্ঞানীরা কিভাবে নিঃশব্দে ভারতের স্বাধীনতা রক্ষা করছেন। মনে রাখবেন, প্রশ্ন না তুললে অধিকার পাওয়া যায় না, আর লড়াই না করলে সার্বভৌমত্ব আসে না। আমি সুশোভন, আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে এক নতুন রূঢ় বাস্তব নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।